এর বর্তমান পরিস্থিতি কি? এই পরিস্থিতিতে আসলে কতটুকু ব্যাকআপ নিয়ে আসা উচিত? আজকে সেই বিষয়টা নিয়ে আপনার সাথে কথা বলব। কারণ যারা আসলে অলরেডি অফার লেটার পেয়েছেন তারা এই বিষয়টা নিয়ে খুবই উদ্গ্রীব রয়েছেন। তো আজকে এটা নিয়ে আপনার সাথে কথা বলব। তার আগে বলতে চাই যে ফিনল্যান্ড অ্যাপ্লিকেশনের জন্য কিন্তু হেলথ ইন্স্যুরেন্স অবশ্যই আপনাকে পারচেজ করতে হবে। তো আপনারা জানেন যে অলরেডি কিন্তু আমি সুইস কেয়ারের সাথে কোলাবোরেশন করেছি, যেখানে আপনাদের জন্য আমি একটা লিঙ্ক শেয়ার করেছি। আমার সেই রেফারেল থেকে যদি আপনারা সুইস কেয়ার ইন্স্যুরেন্স কিনেন তো পরবর্তীতে হয়তো আমি আপনাদের জন্য অনেক ভালো কিছু ডিসকাউন্টের একটা অপরচুনিটিস নিয়ে আসতে পারবো। তাই বলবো যারা আমার ভিডিও দেখে আমাকে সাহায্য করছেন, আমাকে সাপোর্ট করছেন, তারা অবশ্যই আমার লিঙ্ক থেকে ইন্স্যুরেন্সটা কিনে আমাকে আরও বেশি সাপোর্ট করবেন। চলুন ভিডিও শুরু করা যাক। ভিডিওতে আমরা আজকে ফিনল্যান্ডের বর্তমান পরিস্থিতি এবং কত বাজেট নিয়ে আসলে ফিনল্যান্ডে এখন আসা উচিত, কতটুকু ব্যাকআপ নিয়ে আসা উচিত সেটা নিয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম, আমি রাজু স্বপ্নীল আছি আপনাদের সাথে ফিনল্যান্ড থেকে। তো আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করতে চাই। আসলে অনেকেরই লাস্ট কিছুদিন ধরে কিছু প্রশ্ন রয়েছিল যে আসলে ফিনল্যান্ডের এখন বর্তমান পরিস্থিতি কী, তার আপডেট অনেকে জানতে চাচ্ছেন। কেননা অনেকে অফার লেটার পেয়েছেন, তারা আসলে ফার্দার প্রসিড করবেন কি না সেটা নিয়ে আসলে কনফিউশন রয়েছেন। এবং প্লাস হচ্ছে আপনার ফিনল্যান্ডের কতটুকু ব্যাকআপ নিয়ে আসা উচিত, কতটুকু বাজেট নিয়ে আসা উচিত, আমি সেটা নিয়ে কথা বলতে চাই। তার আগে আমি কিছু কথা বলতে চাই আজকে আসলে। তো আমি আসলে সব সময় নর্মালি আপনার কাছে পজিটিভ নেগেটিভ সব কিছুই তুলে ধরতে চাই, যেন আপনারা প্রপারলি যে ইনফরমেশনগুলো দরকার সেগুলো যেন পান। আমি জানি যে আমার একজন দুজনের কথাতে কিন্তু আপনারা কেউ ডিসিশন আসলে মেক করেন না, কারণ যার যার লাইফ তার তার নিজের ডিসিশন। আপনারা অনেকগুলো গ্রুপ রয়েছে, অনেক ইউটিউবার রয়েছে এবং আপনাদের অনেক ফ্রেন্ডস অলরেডি ফিনল্যান্ড আছে, তাদের থেকে ইনফরমেশন নিয়েই কিন্তু আপনারা আসলে একটা প্রসিডিউরে আগান। তো সেই ক্ষেত্রে আমরা আসলে কারো লাইফে ডিরেক্ট কোনো ইম্প্যাক্ট ফেলতে চাই না। আমরা আপনাদেরকে অনেক ইনফরমেশন যেগুলো হয়তো অনেকে জানে না সেগুলো আপনাদের শেয়ার করতে চাই। তো অনেকে আসলে বলে থাকে যে ইউটিউবারদের ভুল তথ্যের কারণে মানুষ বিপদে পড়ছেন। তো আমি একটা জিনিস ক্লিয়ার করতে চাই, এবছর যারা আসছে, গত বছর যারা এসেছে 2023-এ, তারা কিন্তু নিজেদের ডিসিশন নিয়ে এসছে। তাদেরকে কেউ আসলে কেউ যদি ক্যাপাবল না হয়, কাউকে কিন্তু কেউ জোর করে নিয়ে আসতে পারবে না। আর আসার আগে কিন্তু সবাই যতটুকু পসিবল ইনফরমেশন নিয়েই তারপর আসে। তো সেক্ষেত্রে আসলে এখানে শুধু ইউটিউবারদের দোষ দিয়ে কোথাও লাভ নেই, কারণ এখানে কিন্তু তারা ওপেনলি সব কিছু বলে দিচ্ছে, আপনাদেরকে সব কিছু ইনফরমেশন শেয়ার করছে। তারা আপনারা যদি পছন্দ না হয় আপনার তাদের কথা নাই শুনতে পারেন। আপনার ফ্রেন্ডস আছে, সবার কথা ভেরিফিকেশন করেই আপনারা আসবেন। দুই একজনের কথায় কেউ আসলে কোনো ডিসিশন নেয় না। এটা যদি আপনাদের বলতে হয় সেটা কিন্তু আপনার এজেন্সিগুলোকে বলতে পারেন, যারা আসলে পিওর এজেন্সি রয়েছে, যারা স্টুডেন্টদেরকে ভুল ইনফরমেশন দিচ্ছে। কিন্তু আমার মনে হয় না এখন এরকম কেউ আছে যারা এজেন্সিতে গিয়ে শুধু এজেন্সির কথাতেই আসলে বিদেশে প্রসেস করে ফেলছে। দেশে এখন এত স্টুডেন্ট রয়েছে, তা আমি যদি মানুষকে না করি, ফিনল্যান্ডে যদি বাঙালি মানুষ অ্যাপ্লিকেশন না করে, আপনার কি মনে ফিনল্যান্ডে অ্যাপ্লিকেশন বন্ধ থাকবে? কখনোই বন্ধ থাকবে না। ফিনল্যান্ডে যতটুকু সরকারে যতই স্টুডেন্ট দরকার তারা কিন্তু ততটুকু আনবেই। তো যাদের আসার তারা আসবেই, যাদের আসলে বিদেশে আসার ইচ্ছা রয়েছে তারা ব্যাকআপ নিয়ে আসুক, অবস্থা যাই হোক, তারা কিন্তু কোনো না কোনোভাবে কিন্তু ফিনল্যান্ডে আসবে। তো শুধু শুধু আসলে এইভাবে মানুষকে আমরা ব্লেম না দিই যে মানুষের কথা শুনে মানুষের বিপদে পড়ছে। কেউ কারোর কথা শুনে বিপদে পড়ছে না। মানুষ নিজের ডিসিশনে আসছে। যখন বিপদে পড়ে তখন অন্যের দোষ দেয়, বাট যখন ভালো থাকে তখন কিন্তু অন্যের জন্য কেউ আসলে বলে না যে আমি তার জন্য ভালো আছি। এটা হচ্ছে আমাদের স্বভাবজাত একটা অভ্যাস। আমরা যখন একটা খারাপ পজিশনে চলে যাই তখন আমরা একজনের দোষ দিয়ে নিজেকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করি যে উনার জন্য খারাপ হয়েছে, এটার জন্য খারাপ হয়েছে, কিন্তু আলটিমেটলি কোনো কিছুই না। ভুল মানুষ নিজের কারণে হয়, মানুষ যখন খারাপ থাকে নিজের কারণে, কারণ কেউ কাউকে জোর করে কোনো কিছু করাতে পারে না। তো চলুন মেন ভিডিও শুরু করা যাক। আসলে ফিনল্যান্ডের এখন বর্তমান পরিস্থিতিটা কী, যারা আসলে অফার লেটার পেয়েছেন তারা আসলে কি ফার্দার প্রসিডিউর কী করবেন কি করবেন না, এই ধরনের পরিস্থিতিতে রয়েছেন। তো আমি আসলে বলতে চাই যাদের আসলে এই ধরনের পরিস্থিতিতে আছেন যে অফার লেটার পেয়েছি, ফিনল্যান্ডের পরিস্থিতি কি যাবো না, যারা এই কনফিউশন আছেন, আপনার ফিনল্যান্ডে আসার কোনো দরকার নেই। কারণ আপনি যদি কনফিউশন থাকেন, আমি বলবো কনফিউশনে কখনোই ফিনল্যান্ডে আসা উচিত না। আপনি যদি কনফিডেন্ট থাকেন যে না আমার ফান্ডিং আছে, আমার ব্যাকআপ রয়েছে, আমি ফিনল্যান্ডে যে আমার কোয়ালিটি রয়েছে, আমি কিছু একটা করতে পারবো, এই কনফিডেন্স যদি থাকে তাহলে শুধুমাত্র ফিনল্যান্ডে আসা উচিত। কারণ আপনি যখন এই কনফিউশনে থাকবেন তখন আপনি আমার কথা শুনবেন, আপনার ফ্রেন্ডের কথা শুনবেন, শোনার পর ফিনল্যান্ডে আসবেন। আসার পর আপনি যখন আল্লাহ না করে যদি কোনো কিছু করতে না পারেন তখন দোষ হয়ে যাবে আমাদের, যে এদের কথা শুনে আমি এসেছি। এই জন্য বলবো যদি কনফিউশন থাকেন ভুলেও ফিনল্যান্ডে আসবেন না, আপনাদের জন্য আপাতত ফিনল্যান্ড না। ফিনল্যান্ডে আসলে এখন পরিস্থিতি যেটা রয়েছে, ফিনল্যান্ডে কিন্তু জব অ্যাভেলেবিলিটি রয়েছে। জব ক্রাইসিস কথাটা সম্পূর্ণ ভুল, জব ক্রাইসিস না, জবের কম্পিটিশন বেশি, প্রচুর জব রয়েছে, সেই তুলনায় অ্যাপ্লিক্যান্ট অনেক বেশি। তো সেই জন্য একটা জবের জন্য 8 জন 10 জন 15 জন 20 জন করে অ্যাপ্লিকেশন পড়ছে। তার মানে এই না যে জব থেমে আছে। আপনারা আমি যে আপনার ওয়েবসাইটগুলো শেয়ার করেছিলাম, ইনডিড বলেন, গ্লাসডোর বলেন, এগুলোতে গেলে দেখবেন প্রতিনিয়ত প্রচুর সার্কুলার হচ্ছে, কিন্তু তার তুলনায় বেশি আসলে অ্যাপ্লিকেশন পড়ছে। তো
তো আপনাকে সেই পরিস্থিতির সাথে কম্পিটিশন করার জন্য সেই কোয়ালিটি নিয়ে আসতে হবে, মন মানসিকতা নিয়ে আসতে হবে, এবং এই কম্পিটিশনে আপনাকে উতরে থাকার জন্য আপনাকে মেন্টাল পিসটা খুব দরকার। সেই জন্য আসলে ব্যাকআপটা নিয়ে আসতে বলি আমরা আগে যখন আমরা 2023 সালে যখন যারা আসছে তাদের কিন্তু আমরা আসলে শুনেছি যে আসলে বলেছি যে আপনার 6 মাসের ব্যাকআপ হলে হয়ে যাচ্ছে, কিন্তু এখন কিন্তু 6 মাসের ব্যাকআপটা আসলে হচ্ছে না। অনেস্ট কথা যদি বলতে হয় 6 মাসের ব্যাকআপ কিন্তু হচ্ছে না, কারণ অনেকেই কিন্তু যারা আসলে সামারে জব করার একটা প্ল্যানিং করেছিল অনেকে কিন্তু সামারে জব হয়নি, কিন্তু আবার অনেকেই দেখা যাচ্ছে সামার দুটোও জব পেয়েছে। তো এটা আসলে পার্সেন্ট টু পার্সেন্ট ভ্যারি করছে। তো যাদের হচ্ছে না তাদের কিন্তু আসলে ব্যাকআপটা একটু বেশি লাগছে, এবং ব্যাকআপ হলে আসলে কতটুকু ব্যাকআপ দরকার আপনার। অনেকেই বলছেন যে 1 বছরের ব্যাকআপ, আসলে 1 বছর 6 মাস এগুলো কোনো আসলে এটা কোনো ব্যাকআপ না। ব্যাকআপ হচ্ছে একটা অ্যামাউন্ট, আপনাকে কত টাকা নিয়ে আসতে হবে কত দিনের জন্য। এখন এখানে ইস্যুটা রয়েছে যে আমরা যদি একজনকে বলি 6 মাসের ব্যাকআপ নিয়ে আসতে হবে, সে ধরে নিল প্রত্যেক মাসের ব্যাকআপ হচ্ছে 300 ইউরো, 6 মাসের জন্য 300-1800 ইউরো নিয়ে আসলো। কিন্তু আসলে ইস্যুটা এরকম না, আমাদেরকে আসলে বুঝতে হবে যে ব্যাকআপের জন্য এখন ফিনল্যান্ডে কতটুকু পরিমাণ টাকা আপনাকে নিয়ে আসা উচিত। তবে এই ক্ষেত্রে আমি বলবো যারা ফ্যামিলি নিয়ে আসবেন তারা কম্পিটিশন অনেকটা এগিয়ে থাকবেন, কেননা আপনার এখানে স্পাউসদের যে বেনিফিটস রয়েছে, তো সেই বেনিফিটস দিয়ে মোটামুটি কিন্তু আপনি একটা ভালো হ্যান্ডি অ্যামাউন্ট পাবেন, যে অ্যামাউন্টটা দিয়ে আপনার বাসা ভাড়া সহ খাওয়া দাওয়া মোটামুটি ভালো হয়তো মোটামুটি চলে যাবে, হয়তো কিছু আপনার পকেট থেকে খরচ হবে। তো সেক্ষেত্রে যারা আসলে সিঙ্গেল আসবেন তার চ্যালেঞ্জটা তাদের জন্য, এবং চ্যালেঞ্জ বলবো না, সিঙ্গেল যারা আসেন এখানে কিন্তু আপনার শেয়ার্ড অ্যাপার্টমেন্ট পাওয়া যায় ফিনল্যান্ডে। আপনার শেয়ার্ড অ্যাপার্টমেন্টে যদি ওঠেন সিঙ্গেল কিন্তু আপনার 150-200-র মধ্যে কিন্তু সিঙ্গেল অ্যাপার্টমেন্ট পাওয়া যায়, এবং অনেকে আমি দেখেছি যে আসলে একটা অ্যাপার্টমেন্ট নিয়ে 3-4 জন শেয়ার করে থাকছেন। তো 600-র একটা অ্যাপার্টমেন্ট নেয়, সেখানে 3-4টা রুম থাকে, 2-3টা রুম থাকে, সেটা 5-6 জন 7 জনও শেয়ার করে থাকছে। যদিও এটা মোটামুটি লিগ্যাল বলা যায়, কারণ এখানে আসলে শেয়ারিংটা ওদেরকে ইনফর্ম করে করতে হয়। বাট এখন যেহেতু হাউজিংয়ের একটু ক্রাইসিস বলতে গেলে আসলে অ্যাভেলেবিলিটি নেই, আপনারা যারা সবাই বাসা পাচ্ছে, বাট আগে যেমন চাইলেই বাসা খালি পাওয়া যেত এরকম না। তো সেই জন্য আসলে হাউজিং কোম্পানিগুলো আসলে সেক্ষেত্রে অনেক বেশি ফ্লেক্সিবল, তারা আসলে দেখা যায় এই স্টুডেন্টদের এই সাপোর্টটা দিচ্ছে। তো আপনারা যদি 600-র একটা বাসা 4-5 জন যদি শেয়ার করে নেন, তো সেক্ষেত্রে 100-125 ইউরো কিন্তু দরকার হয় থাকার জন্য, এবং খাওয়ার জন্য আমার মনে হয় না যে একটা পার্সেন্ট সিঙ্গেল যারা থাকে তারা 100-এর বেশি ইউরো খাওয়ার জন্য খরচ করে। তো মোটামুটি আপনারা চাইলে 200 ইউরোর মধ্যে কিন্তু খুব ইজিলি 1 মাস ম্যানেজ করে ফেলতে পারবেন, যেটা বাংলাদেশি টাকা অলমোস্ট 25,000 টাকা। তো আমি বলবো যারা 5 লাখ টাকা বাজেট নিয়ে আসতে চান, যদি 4,000 ইউরো নিয়ে আসতে চান, আপনারা কিন্তু মোটামুটি যদি একটু চিপলি চলেন, প্রতি মাসে যদি 200 ইউরো ধরেন আপনারা, 4,000 ইউরো কিন্তু মোটামুটি 20 মাস প্রায় 2 বছর চলে যাবে। এখন আপনি যদি বলেন যে না ভাই আমি দেশে অনেক খরচ করে অভ্যস্ত, তো তাদের জন্য বাজেট আসলে আমার কাছে নেই। কারণ আপনার নর্মালি আমি অনেক জায়গায় শুনেছি 3 জন ব্যাচেলর একসাথে তারা 30 দিন পার করে দিচ্ছে 150 ইউরো দিয়ে, এবং অনেকেরই আছে, যেমন আমিই বলছি যে আমার আসলে আমার পার মান্থে আমরা 2 জনের খাওয়ার খরচ আমাদের 400-450 ইউরো চলে যাচ্ছে। কারণ আমি এখানে আসলে এরকমভাবে আসলে আসলে হিসাব করে কিংবা অনেক কিছু করে আসলে ম্যানেজ করি না। দেখা যায় যে আমার খরচটা হয়ে যায়, আমাদের বাসায় প্রায় আমরা আসলে অনেকে একসাথে গ্যাদারিং করি, আমরা বিভিন্ন ধরনের খাওয়া দাওয়া করি, ঘুরি টুরি। তো সেক্ষেত্রে আসলে খরচটা কিন্তু আপনি নিজের উপরে, বাট আপনি যদি চিপলি চলতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য অপরচুনিটিস রয়েছে আপনি চিপলি চলার জন্য। তো সিঙ্গেল যারা আসবেন তারা যদি মোটামুটি 4-5 লাখ টাকা নিয়ে আসতে পারেন, আমি বলবো যে আপনাদের জন্য মোর দেন এনাফ। আপনারা প্রায় 1-1.5 বছর খুব আরামসে চলে যেতে পারবেন যদি কোনো আননেসেসারি খরচ না করে থাকেন, যদি এভাবে চিপলি চলতে চান। বাট আপনি যদি না আমি খুব আরামে থাকতে চাবো, তো সেক্ষেত্রে আপনার কস্টিংটা কিন্তু বাড়বেই। আপনি সিঙ্গেল একটা স্টুডিও অ্যাপার্টমেন্ট নিতে গেলে 200 ইউরো লাগবে, খাওয়া দাওয়া যদি 100 ধরেন 300 ম্যাক্সিমাম। তো সেক্ষেত্রে আপনার হয়তো 1 বছর 1.5 বছর চলে যাবে। তো খুব বেশি ফিনল্যান্ডে কিন্তু এটা একটা সুবিধা, ফিনল্যান্ডের লাইফস্টাইল আসলে আমরা যতটা এক্সপেন্সিভ মনে করি অতটা এক্সপেন্সিভ না। তবে আমাদের দেশে যদি 25,000 টাকা ধরি একটা 4 জনের ফ্যামিলি আরামসে 1 মাস চলে যায়, সেখানে একটা সিঙ্গেল মানুষের জন্য 25,000 ইউরো, 25,000 টাকা হয়তো খুব বেশি মনে হচ্ছে, বাট আপনি যদি আদার্স কান্ট্রিগুলোর পার্সপেক্টিভে ধরেন তো সেক্ষেত্রে কিন্তু ফিনল্যান্ড অনেক বেশি চিপ। এবং যদি আপনি ফ্যামিলিই ধরেন, সো ফ্যামিলির আপনার স্টুডিও অ্যাপার্টমেন্টগুলো কিন্তু আসলে 300 থেকে শুরু করে 500 ইউরোর মধ্যে হয়। আপনি যদি অন অ্যান অ্যাভারেজ 400 ইউরো ধরেন, সেক্ষেত্রে 2 জনের খাওয়া যদি আপনি 200 ইউরো ধরেন, 600 ইউরোতে কিন্তু খুব ভালোভাবেই একটা ফ্যামিলি চলে যেতে পারে। তো সেই সাথে যদি আপনি আনএমপ্লয় বেনিফিট বলেন, যেটা আসলে এখন অথবা কিছুটা কমে যেতে পারে, বাট এখনও সেটা আমরা শিওর না। যদি কমেও যায় আপনি হাউজিং অ্যালোয়েন্স সব কিছু মিলে কিন্তু মিনিমাম 500-600 ইউরো পেয়ে যাবেন, একদম ইজিলি পেয়ে যাবেন। তো সেই অ্যামাউন্ট দিয়ে কিন্তু আপনি খুব সহজেই খাওয়া দাওয়া এবং বাসা ভাড়া ম্যানেজ করে ফেলতে পারবেন। তো যদি আদার্স আপনার 50-100 ইউরো লাগে, সেটা আপনি ফান্ডিং যদি নিয়ে আসেন সেটা কিন্তু হয়ে যাচ্ছে। তো আমি বলবো যে আসলে এখানে এক্সপেন্সিভ জবের ক্রাইসিস থাকলেও আপনি যদি জব ম্যানেজ করতে নাও পারেন, আপনার জন্য আসলে না খেয়ে থাকা বা কিংবা দেশ ছেড়ে চলে যাওয়ার মতো পরিস্থিতি আসলে সম্মুখীন হবেন না। এখানে আলটিমেটলি ফিনল্যান্ডে কিন্তু আপনি ফ্রি ট্রিটমেন্ট পাচ্ছেন,
আপনি ফ্রেশ এয়ার পাচ্ছেন, অনেক ফ্যাসিলিটিস আসলে রয়েছে, বাচ্চাদের ফ্রি স্কুল রয়েছে, ফ্রি ডে কেয়ার রয়েছে, অনেক পজিটিভ জিনিসগুলোই রয়েছে যেগুলো আমরা আসলে ভুলো অক্ষরে আসলে আমরা কাউকে বলতে চাই না। আমরা আসলে যখন একজনের সাথে শেয়ার করি তখন দেখা যায় যে মানে যত নেগেটিভ ইস্যুগুলো হচ্ছে সেগুলো শেয়ার করি, কিন্তু যখন ফুটানির সময় চলে আসে কোনো ফ্রেন্ডের সাথে ফুটানি করে তখন বলে আরে এই ফিনল্যান্ডে এইটা আছে আর ফিনল্যান্ডে এইটা আছে, তখন আমরা সব ভালো জিনিসগুলো শেয়ার করি। বাট আলটিমেটলি এই জিনিসগুলো থেকে আসলে আমাদের বের হয়ে আসা উচিত, আমাদের এই ধরনের মন মানসিকতা থেকে আসলে বের হয়ে আসা উচিত। যখন আমরা কাউকে সাথে কোনো কিছু শেয়ার করবো, কারণ আপনার একটা ইনফরমেশন হয়তো বা তার লাইফের অনেক কিছু চেঞ্জ করে দিতে পারে, বাট তার লাইফকে যে ফুল চেঞ্জ করে দেবে এরকম কিন্তু না। আমার প্রায় অনেকের সাথে দেখা হয় যে ভাই আপনার ভিডিও দেখি, আপনি আমাদেরকে অনেক এনকারেজ করেন, বাট আমি আসলে এনকারেজমেন্টের জন্য না, আমি আপনাদের সাথে পজিটিভ ইনফরমেশনগুলো শেয়ার করি। সেটা যদি আপনাকে বিন্দু পরিমাণে মোটিভ দিয়ে থাকে যে আপনাকে না, আপনি যদি আসলে অনেক কিছু ভুল ইনফরমেশন থেকে যদি বের হয়ে আসতে পারে, সেটাই আমার জন্য আসলে অনেক বড় অ্যাচিভমেন্ট। তো আসলে আমার ভিডিওটার আজকে মূল উদ্দেশ্য ছিল যে আপনাদের সাথে এটা শেয়ার করা যে আসলে ফিনল্যান্ডের বর্তমান পরিস্থিতি হচ্ছে স্টিল এখনও জবের সিচুয়েশন টাফ যাচ্ছে, বাট ইনশাল্লাহ আস্তে আস্তে হয়তো আমার হয় এটা সিচুয়েশন তো কন্ট্রোলে আসবে। বাট ইউক্রেন এবং রাশিয়ার ওয়ার যদি না থামে তো সেই ক্ষেত্রে আসলে এটা খুব টাফ। ওয়ারের কারণেই কিন্তু আসলে ইউক্রেনের অনেকটা ফিনল্যান্ডে চলে আসছে, যেটা আসলে তারা অনেক জবই আসলে তারা অ্যাকোয়ার করে ফেলেছে। বাট আপনাকে অ্যাটলিস্ট ধৈর্য নিয়ে থাকতে হবে ফিনল্যান্ডে, কারণ আপনি এখানে আসলেই জব পেয়ে যাবেন, ইনকাম করে ফেলবেন, এই ধরনের মন মানসিকতা থেকে আপনাকে একটু সরে আসতে হবে। যদি আপনি স্ট্রাগলিং মেন্টালিটি নিয়ে আসেন তো আমি বলবো যে আসলে আপনার জন্য ফিনল্যান্ড ওয়েলকাম। আসেন, দেখেন এবং একটু কম খরচ করে চলতে থাকেন। একটা সময় ইনশাল্লাহ আপনার ভাগ্যে যেটা আছে, আল্লাহ যেটা রিজিকে রেখে সেটা ম্যানেজ হয়ে যাবে। বাট অনেকে আবার বলেন যে রিজিকে আছে, আমরা বসে থাকলে আল্লাহ খাওয়া দিবে, কিন্তু এটা কখনোই না। আল্লাহ সবসময় বলেছে যে তোমরা ফজরের পরে নিজের রিজিকের সন্ধানে বের হয়ে যাও, মানে আপনাকে চেষ্টা করতে হবে। আপনি ঘরে বসে থেকে আল্লাহ রিজিকের আশা করলে কিন্তু সেটা হবে না, আপনাকে আল্লাহ রিজিক সার্চ করতে হবে। তো আপনি এসে যদি চেষ্টা করেন ইনশাল্লাহ আপনাকে আল্লাহ এত দূর নিয়ে এসছে, এখানে এসেও আল্লাহ হতাশ করবে না। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। যাদের যদি কোনো ফিনল্যান্ডের ইস্যু নিয়ে কোনো কোয়ারিজ থাকে অবশ্যই আমাকে নক করতে পারেন। অনেকে আসলে এজেন্সির মাধ্যমে কাজ করছেন কিংবা নিজে কাজ করছেন, ছোটো ছোটো ইস্যুগুলো নিয়ে আসলে অনেক কনফিউশন থাকেন। তো সেক্ষেত্রে আপনার আমার 30 মিনিটের যে পেইড কনসালটেন্সি সার্ভিসটা রয়েছে, 30 মিনিটে আমরা যে কোনো ইস্যু নিয়ে আসলে আলোচনা করতে পারবো। কোনো ডকুমেন্টেশন চেকিং না, শুধুমাত্র আমরা হচ্ছে ভয়েস কল কিংবা আপনি যে কোনো ইস্যু নিয়ে আমরা ডিসকাস করতে পারবো। তো সেই জন্য আপনারা আমাকে ইমেল করতে পারেন আমার সেই অ্যাপয়েন্টমেন্টের জন্য, যেখানে আমরা আপনার সাথে 30 মিনিটের যে কোনো একটা কনভারসেশন নিয়ে আমরা আলোচনা করতে পারবো। এছাড়াও যদি আপনার অফার লেটার পাওয়ার পরে যদি ভিসা পর্যন্ত কিংবা ফিনল্যান্ড আসা পর্যন্ত আমার সার্ভিস চান, সেক্ষেত্রে আমাকে মেল করতে পারেন। আমার সেই সার্ভিসটা রয়েছে, সেটার ডিটেল যদি জানতে চান আমাকে ইমেল করতে পারেন finlandhelpline.najbul, আমি সেখান থেকে আপনাদের সাথে ডিটেল আলোচনা করবো ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।